নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আমি রজত রায়চৌধুরী। সারা দেশের সঙ্গে এই বঙ্গদেশও এখন শুধুমাত্র নির্বাচনের উত্তাপ। আর এই নির্বাচনী উত্তাপের মধ্যেই আজকে আমরা মুখোমুখি এমন একজনের, যাকে বাঙালি দর্শক চেনেন, শুধু এই রাজ্যের নয়, এই রাজ্যের সীমা পেরিয়ে দেশ, আন্তর্জাতিক স্তরেও যারা বাংলা ছবি, বাংলা টেলিভিশনের খবর রাখেন, নাটকের খবর রাখেন, তারা জানেন। তার সঙ্গে আজকে কথা বলবো। কিন্তু কেন তাকে আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে, সেটা আমার মনে হয় যে আগামী এক ঘন্টায় ক্রমশ প্রকাশ্য। প্রথমেই বলে নেওয়া ভালো যে আজকে নিউজ টাইমে আমাদের মুখোমুখি রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। যেটা আমি এক্ষুনি বলছিলাম যে ভোটের একটা উত্তাপ চলছে গোটা বঙ্গদেশে। বাইরের উত্তাপ তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে, কখনো কমছে, আবার বাড়ছে। তারই মাঝে প্রথমেই আপনাকে যেটা আমি জানতে চাইব যে আপনাকে আমরা সাম্প্রতিককালে স্টুডিওর সেট বা লোকেশন বা মঞ্চ এর বাইরেও কোথাও দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই মঞ্চ, কিন্তু সেই মঞ্চে নাটক হচ্ছে না, কোনো অভিনয় হচ্ছে না, সেখানে আপনি আপনার কথা বলছেন। আপনাকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারে। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে, যতদূর আমি জানি বা আপনার সঙ্গে যারা ঘনিষ্ঠ তারা জানেন যে আপনি একজন বামপন্থী মানুষ, আপনি বামপন্থী রাজনীতি করেছেন, কার্যত আপনি বামপন্থীদের হয়ে ভোটও করেছেন, ভোটে অংশ নিয়েছেন। কিন্তু সেই রুদ্রনীল ঘোষ যিনি বামপন্থীদের সঙ্গে ছিলেন, বামপন্থীদের হয়ে ভোট করেছেন, ক্যাম্পেন করেছেন, তাকে আমরা আজকে দেখছি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামতে। কেন? প্রথমেই রজদা একটা কথা বোধহয় বলে রেখে ভালো আর কি, যে বামপন্থা আমি ছাড়িনি। বেশ, মানে প্রকৃত অর্থে যাকে বামপন্থা, প্রকৃত অর্থে রুটি ভাগ করে খাওয়ার গল্প, রুটি ভাগ করে খাওয়ার আদর্শ, সাম্যবাদ, সেটা পৃথিবীর অন্তত আমার ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল তারা মানুষের কাছে পৌঁছবার জন্য সব থেকে বড় বার্তা বা সব থেকে বড় সত্যি একটা গণতান্ত্রিক দেশে রুটি ভাগ করে খাওয়ার গল্প। তাই বামপন্থী ছিলাম, বামপন্থী আছি, বামপন্থী থাকবো। আমি প্রশ্নটাকে তাহলে একটু শানিত করি দর্শকদের জন্য। আপনাকে আমরা সিপিএমের হয়ে প্রচারে দেখেছি, আপনাকে আমরা সিপিএমের হয়ে ভোট করতে দেখেছি। আপনার মতন একজন অসামান্য একজন অভিনেতা, যাকে তামাম বাঙালি পছন্দ করে, বাড়ির লোক মনে করে, তাকেও কিন্তু ভোটের সময় দেখেছি ভোটের ময়দানে নামতে সিপিএমের হয়ে। প্রশ্নটা একটু শানিত করলাম। খুব সোজা করে বলতে গেলে সেই জায়গাটা হচ্ছে যে, আবার আমি ওই পয়েন্টেই ঘুরবো, সেই জায়গাটা হচ্ছে যে সমস্যা আমার নয়, সমস্যা আমার মতো হাজার হাজার বামপন্থী কর্মীদের নয়। সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা সিপিআইএম করেন, নেতৃত্ব দেন, তাদের সমস্যা। আজ তাদের জন্যই তাদের বাড়ির মানুষ ঘর ছাড়া হয়েছে, এবং ঘর ছাড়া হয়ে অন্য ঘরে কি করে বামপন্থাকে এস্টাবলিশড করে রাখা যায় সেটার জন্যই তারা এসছে। যেমন রুদ্রনীল ঘোষ। খুব সোজা কথা বলতে গেলে, একই কথায় আসতে গেলে, শানিত প্রশ্নের খুব সোজা উত্তর আমি সোজাভাবে বলতেও ভালোবাসি। সেক্ষেত্রে জায়গাটা হচ্ছে যে রুটি ভাগ করে খাওয়ার যখন গল্প চলে আসে, তত্ত্বকথা, তাত্ত্বিক মতবাদ, আন্তর্জাতিক রাজনৈতিক স্তরে যা যা এক্সাম্পল, যেটা ছোটবেলা থেকে শুনে আস্তে আস্তে বামপন্থী পরিবারের ছেলে। হ্যাঁ, একদম। বাবা মা দুজনেই শিক্ষক। মা রিসেন্ট মারা গেছেন, বাট মারা যাওয়ার আগের দিন অবধিও কিন্তু এই সংগ্রামটা করতেন। অ্যান্ড যেটা হয়তো সুবিধা হয়ে গেছিল যে আমার কর্মক্ষেত্রে হাওড়া থেকে কলকাতায় চলে আসা, নিজের মতো করে বাঁচার লড়াই করা। দেখুন, অভিনয়ের করার জায়গাটা হচ্ছে যে আমাকে মানুষের পালসও বুঝতে হয়। যদি আমাকে কেউ বলেন যে রুদ্রনীল ভালো অভিনেতা, তার মানে এটা খুব ভালো বুঝতে হবে যে রুদ্রনীলের করা চরিত্রগুলো মানুষ নিজের সঙ্গে কমিউনিকেট করতে পারে, তাই তারা বলেন যে রুদ্রনীল ভালো অভিনেতা। আর রুদ্রনীলকে কোথায় যেন মানুষের ইচ্ছেটাকে বুঝতে হয়, তাই রুদ্রনীল হয়তো বা রুদ্রনীলের মতো অনেকেই ভালো অভিনেতা হয়ে ওঠেন। তাই সেক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে একজন অভিনেতা যিনি ভালো বা কনসাস, সচেতন, সে মানুষের ফিলিংস বুঝেছে এবং নিজেকেও বোঝাতে হয়, কারণ তাকেও বাঁচতে হয়, নিজের মতো করে অক্সিজেন নিতে হয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হয়। একদম ঠিক। যখন রুদ্রনীল ঘোষকে
আমরা অভিনেতা হিসেবে প্রথমে চিনলাম, তার আগে রুদ্রনীল ঘোষের যারা বন্ধু বান্ধব, তাদের স্বজন, যাদের সঙ্গে রুদ্রনীল থাকতেন, তারা জানেন যে রুদ্রনীল ছাত্র রাজনীতি করতেন এবং বামপন্থী রাজনীতি করতেন। সেটাও কি একেবারে পারিবারিকভাবে জারিত? শুধুমাত্র পারিবারিকভাবে জারিত বিষয়টা নয় আর কি। বরাবরই আমি একটুখানি খবরের কাগজে প্রথম পাতাটা আমি পড়তে খুব ভালোবাসতাম। তার কারণ হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে কোন টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো, তার দাম কি হবে, ভাত খাবো কি না তার চালের দাম কি হবে, রুটি খাবো কি না তার চালের দাম কি, আটার দাম কি হবে, সেটা রাজনীতিই ঠিক করে দেয়। সুতরাং আমাকে একটু কনসিয়াস হয়ে থাকা দরকারই ছিল। এটা ছোটোবেলা থেকে আমার পারিবারিক যে পরিমণ্ডলটা ছিল সেখানে কনসাস হয়ে আসার কথা বলা। তো বাবা একজন পেন্টার, আর্টিস্ট, তাকেও মানুষের পালস বুঝতে হয় শিক্ষকতার বাইরে গিয়েও। সো ফলত সেখান থেকেই সচেতন হয়ে ওঠার প্রসঙ্গ আর কি সারাক্ষণ নাড়া দিত আর কি আমাকে। এবং তারপর যখন দেখতাম যে সোচ্চারে একটি দল তার কাঁধে পতাকা নিয়ে মানুষের ভালো করার কথা বলছেন, সর্বহারাদের নিয়ে কথাবার্তা বলছেন, বকলমে বলতে গেলে যে কথা বিবেকানন্দ অনেক আগে বলে গেছিলেন, মার্কস লেনিন তারা কি বলেছেন তাদের সঙ্গে তোমার দেখা হয়নি, বইতেই পড়েছি আর কি। তো মাঝে মাঝে গুলি যেতে হবে। তারা সোকল যারা সিপিআইএম বলে দাবি করতেন, বারবার প্রশ্নটা ঘোরাঘুরি করতো যে তারা আস্তিক না নাস্তিক, তারা ঈশ্বরে বিশ্বাস করবেন না ঈশ্বরে বিশ্বাস করবেন না, সেটাকে নিয়েও অনেক প্রশ্ন আর কি উঁকিটুকি মারতো। তো মাঝে মাঝে আমার যে মনে হতো যে আমি তো লেনিনকে দেখিনি, চিনি না, তারও লেখা পড়ি, তারও মূর্তি আছে, আবার শ্রী শ্রী লোকনাথেরও মূর্তি আছে, তার লেখা পড়ি, দেখিনি, তাহলে আমি লোকনাথকে অস্বীকার করবো কেন? মাথায় আসতো না আর কি। তাই এই প্রশ্ন আমি নেতৃত্বদের জিজ্ঞাসা করেছিলাম, নেতৃত্বরা সঠিক উত্তর দিতে পারেনি, বারবার বলতে যে কমরেড এটা এখন নয়, পরে এটা নিয়ে আলোচনা হবে। যাই হোক, আমি একটু ছোট্ট একটা জায়গায় ধরে দিই যে যেহেতু আপনি যখন তৃণমূল কংগ্রেসের প্রচার করছেন, ফলত মিডিয়ার নজর আপনার ওপর থাকবেই, খুব স্বাভাবিক। আমি সেখানে দেখছিলাম আমাদের ভিডিও ফুটেজের ক্লিপিংয়ে যে আপনি দক্ষিণ কলকাতার কোথাও একটা এই ধরনের একটি জনসভায় বলছিলেন যে দেখছি দেখব এবং হবে। এতে আপনি খুব বিরক্ত হয়েছেন। হ্যাঁ, সেটা খুব সাধারণ কারণে আমি জাস্ট আগে কথাটা বলছিলাম যে রুটি ভাগ করে খাওয়ার গল্প, রুটি ভাগ করে খাওয়ার যে স্বপ্ন, যে আদর্শের কথা বলাতে হাজার হাজার মানুষ সর্বস্তরে তারা জড়ো হয়েছিলেন, সোকল কোট আনকোট বামপন্থী ট্যাগ লাগানো আর কি সিপিআইএম পার্টির পতাকার নিচে, তারা কিন্তু আলটিমেটলি দেখেছেন যে তত্ত্ব কথা আলোচনা, রাশিয়ান বিপ্লব, চীনের বিপ্লব, ভিয়েতনাম, তাদের সংগ্রাম সংঘর্ষ, এটাকে নিয়েই বড় বেশি করে তারা আলোচনা করতে যাচ্ছেন। এবং ইমপ্লিমেন্ট করাবার ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ একটা, আর সেটার ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের দিকটা, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। মানে অনেক খারাপ স্টুডেন্ট কিন্তু ভালো টিচার, এটা হয়েছে কিন্তু। ঠিক তেমনই দুটো আলাদা জিনিস। ভালো রেজাল্ট করা মানেই সে কিন্তু ভালো টিচার হতে পারে না, আবার ভালো রেজাল্ট করছে মানেই সে খুব ভালো টিচার, এটাও নয়। সিপিআইএম এর ক্ষেত্রে আমার নিজে যতটুকু মনে, সে অঙ্কটা গুলিয়ে গেছিল বারবার, যে কোনো একটা বিষয়কে, কোন একটা সাধারণ সমস্যাকে, যেটা লোকাল, যেটাকে নিয়ে আমরা বাঁচতে এসেছি, যেটার জন্যই বাইরে থেকে আসা যে কোনো মতবাদ বা আদর্শকে নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করছি, সেই বিষয়টাকে নিজের মাটিতে আনতে গিয়ে গুলিয়ে তত্ত্বের মধ্যে দিয়ে চলে যাবে। এবং সেটার জন্য অকারণ সময় নষ্ট যে কোনো বিষয়, যে কোনো, মানে আমি যদি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে, টালার ট্যাঙ্কে আয়রন বেশি হচ্ছে কেন, এইটা নিয়ে কোন একজন মানুষ জানতে গেলেন কোন একজন সিপিএম লিডারের কাছে, তিনি গম্ভীর হয়ে তার পক্ষকে সে হাত বুলিয়ে বলতেন যে আসলে 1800 অমুক শতকে, 1700 অমুক শতকে যখন পাটাকাস যুদ্ধ হয়েছিল এবং জানতে পারা যায় যে যখন গ্রিক রেভলিউশন হয়েছিল এবং রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, সেই সময় থেকে শুরু করে রাশিয়াতে যখন বরফ পড়েছিল, সেই সময় যে সমস্যা, তার সঙ্গে চীনের মানুষ কি সমস্যা ফেস করেছে এবং আলটিমেটলি ভিয়েতনামে কি হয়েছে, এই আলোচনাটা করতে গিয়েই কিন্তু দেখা গেছে প্রায় 34টা বছর কেটে গেছে, রেজাল্টটা আসেনি, টালার ট্যাঙ্কে আয়রনটা জমেই রয়েছে। তাই আমার স্ট্রেট একটাই বক্তব্য যে দেখছি, দেখব, ভাববো, হচ্ছে, হবে। আর আমাদের প্রশ্ন ছিল কবে, সে কবের উত্তর তারা দিতে পারে। রুদ্রনীল খুব স্পষ্ট কথা বলেন আপনি, সেটা আপনার যারা সতীর্থ তারাও বলেন। তার জন্য কখনো আপনার ভালো হয়েছে, কখনো ভালো হয়ও নি, আবার স্পষ্ট কথা বলার জন্য। আমি আপনাকে স্পষ্ট একটা প্রশ্ন করি, যে এটা খুব পরিষ্কার, নিশ্চয়ই দর্শকরা আপনার কথা শুনে বুঝতে পারছেন যে আপনি কোনো কারণে সিপিআইএম দলের আদর্শের প্রতি আপনি কিছুটা বিতৃষ্ণ হয়েছিলেন, আপনার সেখানে ভরসা কমেছিল।
আমার খুব সরাসরি প্রশ্ন যে সে মতো ক্ষেত্রে আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, কারণ আপনি রাজনৈতিক প্রচারে আছেন, সে মতো ক্ষেত্রে কেন কংগ্রেস নয়, কেন বিজেপি নয়? আজকে নরেন্দ্র মোদীর সো কল্ড ওয়েভ সারা ভারতবর্ষে নাকি ঝড় তুলেছে বলে অনেকে বলছেন, কেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জির জনসভায় আপনি কেন? খুব সোজা একটা উদাহরণের জায়গা হয়, আমার চোখের সামনে রুটি ভাগ করে খাওয়ার যে কথাটা আসে, তার একটা বাস্তবিক দিক যদি খুব ভালো করে দেখতে পাওয়া যায় যে আমি রাজনৈতিক মানসিকতা পোষণ করার পরেও এর আগে যে সরকারটি ছিল তাদের কোনো জায়গায় আমায় দেখতে পাওয়া যায়নি, কিন্তু এই সরকারটি চলে যাওয়ার 5 বছর আগে তখন থেকে কিন্তু আমি রুদ্রনীল ঘোষ, হাওড়ার রুদ্র, কিন্তু রুদ্রনীল ঘোষ। আমার ছোট কৌতূহল আছে, একদম আমার পেশার কারণে আমি আপনার কথায় ফিরবো, যে আপনি যেটা বললেন আমি তারই রেশ টেনে বলছি, যে এখন টেলিভিশন নিউজ খুবই পেনিট্রেটিং, লোকের কাছে পৌঁছানোর জন্য খুব পেনিট্রেটিং একটা প্ল্যাটফর্ম। সেখানেও কিন্তু একটা পোলারাইজেশন রয়েছে, বিভিন্ন দলের যারা বুদ্ধিজীবী তাদেরকে সমর্থন করেন, আমি নেতাদের কথা বলছি না, তারাও কিন্তু সেখানে তাদের মত রাখেন। আপনাকে কিন্তু এরকম কোনো জায়গাতে খুব একটা দেখা যায়নি। আমি চ্যালেঞ্জ করে, যখন বাম সরকার ছিল তখন আপনাকে দেখা যায়নি কেন? হ্যাঁ হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে একটাই কথা বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে দাবি নিয়ে বলতে পারি, আমাদের জগৎ থেকে আমি যতটুকু জানি অন্তত সিনেমা ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি অর টেলিভিশন ইন্ডাস্ট্রি বা অনেকেই, আমি দাবি রেখে বলতে পারি যে আমি বামপন্থী ছাত্র রাজনীতি করবার সময় গলিতে গলিতে যে স্লোগান করেছি, মিছিল দিয়েছি, এবং স্লোগান দিতে দিতে না খেয়ে পায়ে হেঁটে হাওড়া থেকে যখন ব্রিগেডে এসেছিলাম, আমি জানি ঘামের দাম কাকে বলে, আমি জানি পায়ে ফোসকা পড়া কাকে বলে, আমি জানি সানস্ট্রোক হওয়া কাকে বলে। এবং লজ্জার কারণ আমার এখানেই লেগেছিল যে আমার এখানে দাঁড়িয়ে সিপিএম নেতা সকল বলে যারা দাবি করেন, যারা মন্ত্রিত্বে ছিলেন, তারা প্রত্যেকেই রুদ্রনীল ঘোষকে জানতেন, তারা এটা করতেন, তারা নির্লজ্জের মতো রুদ্রনীল ঘোষকে না ডেকে এছাড়া আরও অন্যান্যদের ডেকেছিলেন যারা কোনোদিন মিছিলের জানেননি, টেলিভিশন আর নিউজ পেপারে পড়ে তারা মিছিল দেখতেন। তারা কারা? আপনার ফ্রেটার্নিটির লোক সেখানে রয়েছে, আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার একই বক্তব্য জায়গা সেখানে, নাটকের লোক রয়েছে। হ্যাঁ, তারা কারা? তাদের ইতিহাসটা কি ছিল? তাহলে যারা কর্মী, যারা পরিশ্রম করবে সিপিএম পার্টির হয়ে গিয়ে, তারা চিরকাল পিছনে পড়ে থাকবে, আর কিছু মুরব্বী এবং ধামাধারা লোকজন তাদেরকে নিয়ে এই পার্টির লোকজন বা মন্ত্রিত্বের জায়গাটা দাবিদারি করবে। দিস ইজ সিপিএম। ঠিক আমি নয়, আমার মতো হাজার হাজার মানুষ কেউ সোচ্চারে বা নীরবে দুঃখে চলে গেছে। আজকে যদি সরকারটা উল্টে যায়, তার কারণের জায়গা হচ্ছিল যে প্রেসার কুকারের ভাল্বটা তারা খুলতে ভুলে গেছিলেন, এতটাই বেশি ব্যস্ত ছিলেন অন্যান্য পদ রান্না করতে ভুলে গেছিলেন। ঠিক সে কারণেই বেরিয়ে আসাটা। তাবেদারির জায়গাটা কোথায় সেটা এর আগে যখন বামপন্থী বামপন্থী বলতে গেলে লজ্জা করে আর কি, আমার সিপিআইএম এর সো কল্ড সমর্থক যারা টেলিভিশনে বসে বসে বড় বড় কথা বলেন আমার ফ্রেটার্নিটি থেকে, তার ইতিহাস ঘাঁটলে রাজনীতির কোনো সম্পর্ক নেই, মানুষের হয়ে তার একটু ঘাম পড়েনি কোনোদিন, সে সময় কাটাতে এসে নিজের প্রচার করতে টেলিভিশনটাকে ইউজ করছে হয়তো, এবং সেক্ষেত্রে তাকে সাপোর্ট দিয়ে গেছেন সো কল্ড আজকের দিনের যারা বেঁচে রয়েছেন, যারা গত হয়েছেন তাদের বাদ দিচ্ছি, সেই সমস্ত নেতৃত্ব এবং মন্ত্রিত্বরা। ওয়াই? কিন্তু রুদ্রনীল, আমি আবার এই প্রশ্নটাতে আসার চেষ্টা করবো, কারণ এটা আমার কাছে খুবই কৌতূহলের বিষয়, খুব জানতে চাই, কারণ আপনি যে কথা বলছেন নিশ্চয়ই দর্শকরা দেখছেন যে আপনি একটা রাজনৈতিক আন্তরিকতা থেকে কথা বলছেন। কারো সেটা পছন্দ হতে পারে, কারো সেটা অপছন্দ হতে পারে। আমি ঠিক এই জায়গা থেকে আপনাকে আবারও প্রশ্ন করতে চাইছি যে সিপিআইএম দলের প্রতি আপনার যখন ভরসা চলে গেল রাজনৈতিকভাবে, তখন কেন নরেন্দ্র মোদী নয়, কেন সোনিয়া গান্ধী নয়, কেন মমতা ব্যানার্জি? খুব সোজা, আমি বললাম যে বামপন্থী রুটি ভাগ করার স্বপ্ন থেকে আমি কখনো পর্যন্ত আমি সরতে পারি না। যারা আমায় ব্যক্তিগতভাবে জানেন তারা এটাও জানেন যে আমার পকেটের মানি ব্যাগটি আমি যে রোজগারটি করে নিয়ে আসি অভিনয় করে মানুষের ভালোবাসা থেকে, আমার মানি ব্যাগ আমার কাছে থাকে না। আমার বাড়ির প্রত্যেকটা ড্রয়ারে একটাও তালা নেই, যে যখন চায় যার প্রয়োজন হয় তারা কিন্তু অনায়াসে সেখান থেকে দিন যাপনের জন্য টাকা নিয়ে বেরিয়ে যেতে পারেন। সো আমি বামপন্থা মানে আমি এটাই বিশ্বাস করি আমার কাছে। সেটা করা কঠিন বা সহজ আমি সে জায়গায় যাচ্ছি না। আমি সেক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে আপনি যে নামগুলো বললেন, আমি যদি কংগ্রেস সম্পর্কে বলি, আমার সিঁড়িদাঁড়া থাকা মানুষ খুব পছন্দ, নাহলে আমি তাকে মানুষ মনে করি না। কংগ্রেসের ক্ষেত্রে শুধু একটাই কথা বলার, যখন সিপিআইএমের রাজনীতি করতাম সেক্ষেত্রে কংগ্রেসের ক্ষেত্রে শুধুমাত্র প্রত্যেকের নামের পেছনে লেখা থাকতো, ধরুন কারোর নাম ছিল হয়তো
অমল রায়, ব্র্যাকেটে লেখা থাকতো হাবুদা, বিমল রায় ডাকুদা, অমুক রায় টুনিদা, আমার বিরক্ত লাগতো। আর বিরক্তি লাগতো শিক্ষার জায়গা থেকে, সচেতনতার জায়গা থেকে। কেউ কেউ দাবি করবেন যে হ্যাঁ এ লোকাল নামে পরিচিত। রাজনৈতিক দলের যে আদর্শটা এবং যে আদর্শের জায়গায় আমি যদি স্বাধীনতার আমল থেকে শুরু করে রাখি, কংগ্রেস কখনো কোনো রাজনৈতিক দল ছিল না। প্রথমে যে মিথ্যে কথাটি বলা হয় সেটা সবার আগে উদাহরণ এটা। কংগ্রেস মহাত্মা গান্ধীর পরে যে কংগ্রেসের জায়গা তৈরি, সেটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। কংগ্রেস ছিল প্ল্যাটফর্ম। কংগ্রেস কোনো একা রাজনৈতিক দল নয়। একটা দেশাত্মবোধক প্ল্যাটফর্মকে পলিটিক্যাল কারণে তৈরি করার অঙ্কটা কিন্তু চক্রান্তের মধ্যে দিয়েছিল। আজকের কংগ্রেস সম্বন্ধে আপনার ঠিক কি ধারণা? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। আমার শুধু একটাই কথা বলার, যে আমি প্রথমত প্রবীণ এবং যারা অসুস্থ আমি তাদের দুর্নাম করি না। রাহুল গান্ধী, যারা হ্যাঁ রাহুল গান্ধী পারিবারিক সূত্রটাকে বাদ দিলে উনি কে আমি জানি না, পদবিটাকে কেড়ে নিলে উনি কে আমি জানি না। নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে যখন প্রথম দিকে রাহুল গান্ধীর মুখটা সামনে আসে, অনেক আশা করেছিলাম যে হ্যাঁ স্পষ্ট মুখে, কারণ লড়াই করতে গেলে যে যতগুলো অভিজ্ঞতার জায়গা লাগে, ফান্ড লাগে। আমি বিশ্বাস করি ফান্ড কথাটাই খুব বিশ্বাস করি। ফান্ড মানে কিন্তু মানি ব্যাগ নয় সারাক্ষণ। এই পুঁজিটার মানে সচেতনতার পুঁজি। এই পুঁজিটার মানে হচ্ছে কনফিডেন্স থাকার একটা পুঁজি, অভিজ্ঞতার একটা পুঁজি, যেটা এগোতে তাকে সাহায্য করে। প্রবীণদের কাছ থেকে সারাক্ষণ আমরা নেব হচ্ছে অভিজ্ঞতা, আর সেটার ফলপ্রকাশ ঘটবে কিন্তু স্ট্রেটলি যাদের পেশিগুলো এখনও শক্ত হয়ে রয়েছে, ইয়াংদের দিয়ে। অভিজ্ঞতার পাহাড় হয়ে রয়েছেন একটা মানুষ, পেশি তার কাছে রয়েছে, অর্থাৎ কাজ করবার জন্য দৌড়াদৌড়ি করার ক্ষমতা। সেক্ষেত্রে দাঁড়িয়ে লজ্জা লেগেছে মানুষটাকে দেখে। আশা করেছিলাম যে ফাটিয়ে দেবেন। আমরা খুঁজছিলাম এমন বেশ কিছু জায়গা মুখ, শুধু আমি না, আমি বামপন্থী বা অবামপন্থী জায়গা থেকে বলছি না, আপনি সাধারণ মানুষের কথা বলছেন। মূল সমস্যাটা জায়গাটা হচ্ছে আমার দেশটাকে তো ভালো করতে হবে, আমার দেশটাকে ভালো রাখতে হবে, নাহলে আমি ভালো থাকবো না। যদি কোনো স্বার্থপর মানুষও হন, যিনি শুধুমাত্র টেলিভিশন নিউজে ভোটের খবর দেখেন, খবরের কাগজে উঠে খবর দেখেন, দেখে ঘুমিয়ে পড়েন, আমি তাকে বলবো যে অন্তত স্বার্থপর হওয়ার জন্য রাজনৈতিকভাবে কনসাসটা হন। কংগ্রেস সম্বন্ধে আপনার ধারণা নিশ্চিত দর্শকদের পরিষ্কার। আমি স্ট্রেটলি, মানে যিনি ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়েছেন, বিছানায় শুয়ে রয়েছেন, অক্সিজেন চলছে, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না, তাকে ছোট করে কোনো কথা বলবো না। তার এই শারীরিক অবক্ষয়ের জন্য ঘুম থেকে উঠে না জিম করতে হয়, যোগব্যায়াম করতে হয়, দৌড়াতে হয়। ওনারা দৌড়ননি, তাই অকারণের জায়গা থেকে পেশি শিথিল হয়ে গেছে। আর অনেক দিন তো হলো, অনেক গাছ অনেক বড় হয়ে গেলে অনেক সময় ফল ধরে না, এটা তো মানতে হয়, প্রজনন ক্ষমতা কমে আসে। হলো আজকের তরুণ প্রজন্ম যাদের কথা আপনি বলছেন, তারা যখন ইউটিউবে ঢুকছেন, তারা যখন ফেসবুকে ঢুকছেন, তখন তাদের নিজের অ্যাকাউন্টের আগে ভেসে উঠছে নরেন্দ্র দামোদর দাস মোদির মুখ এবং বক্তৃতা। বিজেপি নয় কেন? প্রথম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কথাটা এলেই, আমার দেশ এই কথাটার জায়গায় এলেই এটা সার্বভৌমিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক দেশের কথা আসে। এর বাইরে কোনো গদি কোনো মোদিকে আহ্বান করতে পারে না। কেন? ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে সবার আগে নিজের ধারণা স্পষ্ট করুক উনি, ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে নিজের কাছে দাঁড়ান। তারপর যে মানুষটার মুখ্যমন্ত্রী হিসেবে অভিষিক্ত হবার পরেই যিনি বিখ্যাত হন, প্রশংসিত হন, একটা অসাধারণ সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজের নামটা বলতে যে লজ্জা করে না কেন বুঝতে পারি না। কিন্তু অনেকেই তো বলছেন যে এবারে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীত্বের দিকে অনেকখানি এগিয়ে রয়েছেন। দেখুন, একটা কথা বলেছি, জায়গাটা হচ্ছে যে আমি আমার পাড়ার যিনি লাইসেন্স ছাড়া চোলাই মদ বিক্রি করেন, সেই ভদ্রলোক আমার বন্ধু হলো, তার সঙ্গে বন্ধুত্ব করলাম। তিনি আমার পকেটে 10 টাকা দিলেন, আমি সেই 10 টাকা দিয়ে কলেজ স্ট্রিটে, যেখানে রবীন্দ্রনাথের বই ছাপিয়ে বিক্রি হয়, সেখানে আমার বই 4টে ঢুকিয়ে দিলাম। আমি তো শিক্ষিত হতে পারি না। তিনি এত বড় আহাম্মক একটা মানুষ, মোদী সরকার বলছে, বিজেপি সরকারটুকুও বলছে না। হিটলারের একটা নিজস্ব আদর্শ ছিল, স্পর্ধা ছিল,
তার একটা এথিক্স ছিল, মেবি ইটস গুড, মেবি ইটস ব্যাড, এথিক্স ছিল। একটা মানুষ, আমি এত সিনিয়র ক্ষমতালোভী একটা মানুষ আমি দেখিনি। যে মানুষটা সারাক্ষণ যে নিজের প্রত্যেক মুহূর্তে মানে নিজে একটা জায়গার মুখ্যমন্ত্রী আছেন, সেখানে দাঙ্গা ঘটান। বাবরি মসজিদ যখন হয়েছিল হিন্দু মুসলিমের জায়গায়, এই দেশের সবথেকে বড় কালো ঘটনা, যে ঘটনাটার সঙ্গে যিনি জড়িয়েছিলেন, তারপর আবার তিনি মুখ্যমন্ত্রী। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলতে গেলে বলা যায় খুব ভালো ছকবাজ একটি মানুষ। এইটা কিন্তু মানে মানবার জায়গাতেই আসতে হবে। আমরা শ্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি, তার সঙ্গে আমার মতবিরোধের জায়গা থাকতেই পারে, কিন্তু উনি শিক্ষিত একটা মানুষ, উনি সচেতন একটা মানুষ। তার পছন্দ হতেই পারে, কেউ পছন্দ করতেই পারেন যে আমি শুটকি মাছ খাবো, কেউ পছন্দ করতেই পারেন আমি ইলিশ মাছ খাবো, মতান্তর হতেই পারে। ঈশ্বরকে ডাকার প্রসঙ্গ তো, কেউ আল্লাহ বলে ডাকছে, কেউ গড বলে ডাকছে, কেউ ক্রস করছে, হাত তুলছে, কেউ এই করে ডাকছে, মতান্তর হতেই পারে। কিন্তু তা বলে এটা আহাম্মক, এটা অন্ধ। আমি দুখানা মুখ্যমন্ত্রীর জায়গা জাস্ট দেখুন। একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একটা সাধারণ একটা মানুষ, তিনি মুখ্যমন্ত্রী, আগে মানুষ উনি, তারপর মুখ্যমন্ত্রী। আর একজনকে দেখুন, আগে আহাম্মক ধর্মান্ধ ক্ষমতালোভী প্রধানমন্ত্রী, অনেক পরে মানুষ। মানুষ কথাটার তালিকা এই লোকটার নামে নেই। এক গাদা পুঁজি জোগাড় করে ওই যারা বললাম চোলাই মদ বিক্রি করতো, আমার পাড়ার পল্টুদা যেমন আর কি, সেখান থেকে বেশ কিছু অর্থ নিয়ে এসে বিভিন্ন জায়গায় হোর্ডিং দিয়ে, কালকে আমি নগেন্দ্র পাড়ুই বলে যদি কোনো একজন ভদ্রলোককে আমার এলাকা থেকে খুঁজি এবং তার নামে যদি আমি 600 খানা যদি হোর্ডিং টাকাই, কলকাতা শহরে কিন্তু তিনি বিখ্যাত। ইট ডাজন্ট মিন তিনি বিখ্যাত। মানুষ অন্ধ নয়। তার মানে এটা পরিষ্কার যে কংগ্রেস এবং বিজেপি সেখানে রুদ্রনীল নয়, কেন সেটা পরিষ্কার। মা যখন রান্না করে একটা সামান্য ঝোল ভাত বানিয়ে খাওয়ায়, বোঝা যায় না ঘরের মধ্যে হবটা কি, বোঝা যায় না বাবার পকেটে কত পয়সা রয়েছে, বোঝা যায় না যে কি সামাজিক কঠিন অবস্থার মধ্যে দিয়ে মা রান্না করে সন্তানকে মুখে ভাত তুলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মা।